বাইরের লোকের সামনে ঘরের কথা বলতে একদমই ভালো লাগছে না দর্শিনীর, তবুও বলতে হচ্ছে। তা না হলে মা হয়তো ঘর অবধি তাকে যেতেই দিবে না। তার বাড়ির ছোট উঠানে আপাতত তার মা, বাবা, বড় বৌদি, বড় দাদা, ছোট বৌদি আর মৃত্যুঞ্জয় নামের ছেলেটা জায়গা দখল করে দাঁড়িয়ে আছে। মৃত্যুঞ্জয় তাদের প্রতিবেশী। আজীবন বিদেশ থাকে যারা, দর্শিনী ছোটবেলা থেকেই দেখে আসছে এই প্রতিবেশীরা গ্রামে থাকে না, ভিনদেশী তারা। মৃত্যুঞ্জয় সেই প্রতিবেশীরই ছেলে। গত কয়েক বছর যাবৎ প্রতি বছরে একবার গ্রামে আসে। দর্শিনীর সাথে আগে কখনো তার আলাপচারিতা করা হয়নি, আর আজ দর্শিনীর সংসারের খবর তার সামনেই বলতে হচ্ছে, কারণ তার বাড়ির মানুষ এ ছেলে বলতে অজ্ঞান। দর্শিনী একে একে সব কথা খুলে বলেছে। অতঃপর তার মা সরলা আক্রোশে ফেটে পড়ে বলল, তোমায় এত সাধু হতে কে বলেছিল? একে তো সন্তান জন্ম দিতে অক্ষম, তার উপর স্বামীকে বিয়ে করার অনুমতি দিয়েছিলে। হিন্দুদের স্ত্রী থাকতে বিয়ে করার নিয়ম আছে আদেও? মা, আমি অনুমতি না দিলেও সে বিয়েটা করত। আর আমি সন্তান জন্ম দিতে অক্ষম বলে কি মানুষ নই? আমার কি খারাপ লাগা ভালো লাগা থাকতে পারে না? দর্শিনীর কণ্ঠে দারুণ তেজ। অনেক হয়েছে সরে যাওয়া। টিকে থাকতে হলে লড়াই করে যেতে হবে। সরে গেলে আর যাই হোক টিকে থাকা যাবে না। মৃত্যুঞ্জয় অপলক চেয়ে রইল প্রিয়দর্শনের দিকে। আজ 4 বছর যাবৎ কেবল একটা নামের মোহে পড়ে সেই সুদূর লন্ডন থেকে সে ছুটে আসে প্রতি বছর। নামের অধিকারিণী মানুষটাকে না চিনেই কত রাত নির্ঘুম কেটে গেছে তার। অবশেষে মানুষটার সাথে দেখা হলো এমন এক নির্মম পরিস্থিতিতে। মৃত্যুঞ্জয়ের মনে পড়ে বছর 4 আগের কথা। তারা সপরিবারে নিজের বসতভূমি দেখতে বাংলাদেশে এসেছিল। তখনই আলাপ হয় এই পরিবারের সাথে। তখন প্রিয়দর্শিনী মামার বাড়িতে ছিল। মৃত্যুঞ্জয় কেবল তার নামটা শুনেছিল। এরপর থেকে কিসের যেন একটা টান সে অনুভব করত গোপনে। এমন দারুণ রাজকীয় নামের নারীটাকে দেখার দারুণ স্বাদ ছিল তার মনে। কিন্তু সেবার প্রিয়দর্শিনী মামার বাড়ি থেকে আসার আগেই মৃত্যুঞ্জয়রা দেশ ছেড়ে চলে যায়। পরের বছর মৃত্যুঞ্জয় যখন আবার গ্রামে আসে, তখন তার প্রিয়দর্শিনী অন্য কারো হয়ে গিয়েছিল। তবুও হাল ছাড়েনি মৃত্যুঞ্জয়। প্রতি বছর ক্যাম্পিংয়ের নাম করে একবার গ্রামে আসতো প্রিয়দর্শিনীর দেখা পাওয়ার ইচ্ছায়। অবশেষে তার ধ্যান সার্থক হলো। সে এই নারীকে সামনাসামনি দেখবে বলে কখনো ছবি অবধি দেখেনি। অবশেষে সে নারী তার সামনে। মৃত্যুঞ্জয়ের এই বোকা বোকা পাগলামোর কথা কেউ জানে না। ভাগ্যিস কেউ জানে না, না হয়তো সবাই হাসাহাসি করত। এক নারীর নাম শুনে মৃত্যুঞ্জয়ের ঘুম হারাম হয়েছে গত 4 বছর যাবৎ। এটা কেমন অদ্ভুত না? তুই এবার শান্ত হত দর্শিনী, ঘরে আয়। সারাটা রাত রাস্তায় ছিলি, ক্লান্ত লাগছে না? চল রুমে। বড় বৌদির কথায় প্রাণে পানি এলো যেন দর্শিনীর। মা যেখানে পরের মতো আচরণ করছে, সেখানে বড় বৌদি পরের মেয়ে হয়েও মায়ের মতো আচরণ করছে। এটাই হয়তো জীবন সমীকরণের অদ্ভুত হিসেব। হ্যাঁ, আমারও মনে হয় আপনাদের ঠান্ডা মাথায় সবটা হ্যান্ডেল করা উচিত। আপাতত আপনাদের মাথা গরম, আর মিস প্রিয়দর্শিনী ও ক্লান্ত। তাকে আগে যত্ন করেন, তারপর যা করার করবেন। মৃত্যুঞ্জয়ের সাথে তাল মেলালো দর্শিনীর 2 ভাই। দর্শিনীর মা আর হম্বিতম্বি করলেন না, কেবল নিষ্পলক চেয়ে রইলেন মেয়ের দিকে। তার মেয়ের এত বড় সর্বনাশ যে হয়েছে, সে যেন এটা মানতেই পারছে না। নিধি দর্শিনীর বড় বৌদি দর্শিনীকে ধরে ঘরের ভেতর নিয়ে গেলেন। সরলা থম মেরে বসে রইলেন। ছোট বউ ফুঁসতে ফুঁসতে বললেন, বিবাহিত ননদ ননাস সংসারে থাকলে সে সংসারে আর লক্ষ্মী থাকে না। কি জানি বাবা, এইসব কেমন মেয়ে মানুষ। নিজের সংসারে যে মেয়ে মানুষ টিকিয়ে রাখতে পারে না। বৌদি, এটা কি একান্তই মেয়ে মানুষের দোষ? সংসার কি আদেও একজন টিকিয়ে রাখতে পারে? দুজনের সংসার একজন আর কতদিনই বা টিকাতে পারে? মৃত্যুঞ্জয়ের উত্তরটা ভালো লাগেনি বাড়ির ছোট বউ নিপার। চোখ মুখ বাঁকিয়ে সে বলল, আপনি বিলেত ফেরত মানুষ, আপনার ভাবনা অন্যরকম হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এদেশে যে মেয়ে মানুষ সংসার টিকিয়ে রাখতে পারে না, তাদের অলক্ষ্মী বলা হয়। কথা তো এদেশ আর ওদেশের ভাবনার হচ্ছে না, কথা হচ্ছে আসল দোষীকে। এখন আপনার সংসার যদি সুমন ভাই রাখতে না চায়, ধরুন আপনি 1000 চেষ্টা করার পরও সুমন ভাই আরেকটা বউ আনে, তাহলে কি দোষটা আদেও আপনার হবে? নিপা আর উত্তর দিল না।
মৃত্যুঞ্জয়ের যুক্তির কাছে সে শেষমেশ চুপ হলো। নিপার স্বামী সুমন মিটমিটিয়ে হাসল। যাক বাবা, কেউ তার বউকে হার মানাতে পারল। সরলা চুপ করে কেবল বউয়ের আক্রোশ দেখল। সে এই ভয়ের জন্যই তো মেয়েটার সাথে খারাপ ব্যবহার করেছে। সে জানতো সমাজ তার মেয়েকে সোজা হয়ে দাঁড়াতে দিবে না। তার মেয়ের মেরুদণ্ডটি খুঁজে ঠাস করে ভেঙে দেওয়ার হলো সমাজের কাজ। ঠিক এই ভয়েই তো মা হয়েও সে মেয়ের সাথে খারাপ আচরণ করেছিল। রান্না করবেন না শাশুড়ি? কত বেলা হলো, সে খেয়াল আছে? তাড়াতাড়ি রান্না বসান। মায়ার কথায় আকাশ থেকে পড়ল মোহনা। অবাক কণ্ঠে বলল, আমি রান্না করব? কি বলে এসব? বাড়িতে রান্না করে বউরা। তো আপনি এ বাড়ির মেয়ে না বউই? যান রান্না বসান। মায়ার কথায় যুক্তি শুনে থ বনে রইল মোহনা। তার জন্য কথা বলার ভাষা ফুরিয়েছে। অবাক নয়নে সে তার নতুন বউকে দেখে যাচ্ছে। খাল কেটে কুমির আনা প্রবাদটা যেন তার জন্যই রচিত। দর্শিনী আর যাই করুক, কখনো এমন করে কথা বলেনি মোহনার সাথে। আর এ মেয়ে কিনা আসতে না আসতেই হুকুম তালিম করছে। বিয়ঙ্গিনী টিভি থেকে দৃষ্টি সরিয়ে মায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। মেয়েটা তার মায়ের সাথে এমন আচরণ করেছে দেখেও তার খারাপ লাগছে না, বরং মনে হচ্ছে উচিত কাজ হচ্ছে। মায়া ধূপ ধাপ পায়ে সোফার দিকে এগিয়ে গিয়ে শ্বশুর নিমাই সরকারের পাশে আয়েশ করে বসলো। পা নাচাতে নাচাতে শ্বশুরের দিকে তাকিয়ে মিষ্টি কণ্ঠে বলল, বাবা চা খান আপনি? নিমাই সরকার এতক্ষণ নতুন বউয়ের কার্যকলাপ চুপ থেকে দেখছিলেন। তাকে প্রশ্ন করার সাথে সাথে সে উত্তর দিল, হ্যাঁ খাই। খাবেন এখন? হলে খারাপ হয় না। মায়া এবার পা নাচাতে নাচাতে শাশুড়ির দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, যান শাশুড়ি। ননদিনী, বাবা আর আমার জন্য চা করে আনেন। আপনি আর আপনার ছেলে খেলে আপনাদের জন্যও আনবেন, সমস্যা নেই। মোহনা ছেলে বউয়ের কার্যকলাপে নিস্তব্ধ। প্রথমবার ছেলে পছন্দ করে একটা অলক্ষ্মী এনেছিল, আর এবার একটা বাঁদর এনেছে। হাওয়ার বেগে গ্রামে খবর ছড়িয়ে পড়েছে, গ্রামের মেয়ের সংসার ভেঙেছে। অনেকে সান্ত্বনা দিতে এসেছে, কেউ বা উন্মুক্ততা নিয়ে পুরো ঘটনা জানতে এসেছে, কেউ বা দুই বউয়ের কানে মন্ত্রণা দিতে এসেছে। সারাদিনের এসব ঘটনায় আরো তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে দর্শিনী। তাই বিকেল হতেই বড় ভাইয়ের ছেলে ধৃষ্টকে নিয়ে বেরিয়ে গেছে গ্রামের পথে। উদ্দেশ্য একটু হাঁটাও হবে, আর ভালো একটা ডাক্তারের খোঁজও করতে হবে। এই সময় একজন ডাক্তারের সান্নিধ্যে থাকতে পারলে সব থেকে ভালো হবে। গ্রামের সরু পথ ধরে হাঁটছে দর্শিনী। লম্বা চুলগুলো কোমরের নিচ অবধি দুলছে। হালকা ঘিয়ে রাঙা শাড়ি শরীরে জড়ানো, একদম সাদামাটা সাজ, কিন্তু তাকে কোনো অপ্সরা থেকে কম লাগছে না। দর্শিনী হাঁটতে হাঁটতে 8 বছরের ধৃষ্টকে প্রশ্ন করল, বাবা তুমি এখানের কোনো ভালো ডাক্তারকে চেনো? ধৃষ্ট তখন পিসির হাতের মুঠোয় নিজের হাত রাখতে ব্যস্ত। পিসির কথায় সে উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ পিসি, আমি তো চিনি। সবচেয়ে ভালো ডাক্তারের বাড়িতে তোমায় নিয়ে যাব। কিন্তু কেন যাবে তুমি? তুমি কি অসুস্থ? ধৃষ্টের কথায় মুচকি হাসি দিল দর্শিনী। আদুরে কণ্ঠে বলল, না বাবা, আমি অসুস্থ না। ডাক্তারের সাথে আমার একটা গোপন কথা আছে তো তাই। ধৃষ্ট আচ্ছা বলে ছুট লাগালো। গ্রামের সরু পথ ডিঙিয়ে ছোট্ট পুকুরটার সাথে বড় দালানের ভেতর গেল ধৃষ্ট। ধৃষ্টের পিছে পিছে দর্শনীয় বাড়ির ভেতরে প্রবেশ করলো। ধৃষ্টকে পিছু ডেকে বলল, বাবা যাচ্ছ কোথায়? কেন পিসি, তুমি না ভালো ডাক্তারের কাছে যাবে বলছিলে? এটা ভালো ডাক্তারের বাড়ি। দর্শনী সামান্য ভ্রু কুচকালো। এই বাড়িটা তো বেশিরভাগ সময়ই খালি থাকে, তাহলে এখানে ডাক্তার আসবে কোথা থেকে? নিজের মনের মাঝে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে একটা ঘরের সামনে হাজির হলো দর্শনী। দরজা ঠেলে ভেতরে পা রাখতেই দর্শনী অবাক, হতবাক, বিস্ময়ে বলে উঠল, আপনি এখানে? নিস্তব্ধ বিকেল পরিবেশে, বিষণ্ণতা যেন আকাশে। বাতাসে বিদ্রোহ ঘোষণা করেছে। পুকুরের পানিগুলো সামান্য দোল খেয়ে যাচ্ছে নিজের মন মতো। পাতিহাঁসগুলো ডেকে ডেকে সারা হলো। এ এক মন মাতানো পরিবেশ। পুকুরের লাল টাইলস করা বাঁধানো ঘাটের এক কোনায় বসে আছে প্রিয়দর্শিনী। তার সামনেই সুঠাম দেহী পুরুষ দাঁড়িয়ে আছে। প্রিয়দর্শিনী কতক্ষণ চুপ থেকে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, প্রথমে তো আমি তোমাকে চিনতেই পারিনি দৃষ্টান্ত দা। তুমি কিন্তু দারুণ দেখতে হয়েছ। কবে এলে দেশে? তুই যেভাবে আমায় দেখে চমকে গিয়েছিলি,
তোর আপনি এখানে শুনে আমি তো প্রায় ভয় পেয়ে গিয়েছিলাম। দেশে এসেছি সপ্তাহখানেক হলো, তুই কবে গ্রামে এলি? ঘরে না বসে পুকুর পাড়ে নিয়ে এলি কেন? দৃষ্টান্তের প্রশ্নে দর্শিনী হাসি কিছুটা কমে গেল, তবে হাসির প্রদীপ নিভে যায়নি। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, এই তো আজই এলুম। তোমার সাথে আমার একটা কথা আছে দৃষ্টান্তদা। তুমি তো এখন এই গ্রামে সবচেয়ে ভালো ডাক্তার শুনলাম, তাই একটা দরকারেই এসেছি বলতে পারো। দর্শিনীর কথা বলার ধরনে ভ্রু কুঁচকালো দৃষ্টান্ত। পকেটে হাত গুজে ঘাড় বাঁকিয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি দরকার দর্শী? এভাবে বলছিস কেন? দর্শনী এবার ডানে বামে তাকালো। দৃষ্ট দূরে দাঁড়িয়ে খেলছে, আশেপাশে জনমানুষের চিহ্ন নেই। দর্শনী প্রায় ফিসফিসিয়ে বলল, আসলে দৃষ্টান্তদা, আমার ভিতর আরেকটা প্রাণ বেড়ে উঠছে। এই সময় একটা ভালো ডাক্তারের সান্নিধ্য থাকলে নাকি ভালো হয়, তাই এসেছিলাম তোমার কাছে। তুমি যদি আমার এই সময়ে চেক আপটা করতে, অনেক উপকৃত হতাম। দৃষ্টান্ত চমকে উঠল, চোখ মুখে উপচে পড়া খুশি ঝুলিয়ে বলল, বাহ, অভিনন্দন। আমাদের ছোট্টদর্শী মা হতে যাচ্ছে, ভাবা যায়? তা এভাবে চোরের মতো ফিসফিসিয়ে বলছিস কেন রে? দর্শিনী থম মেরে গেল দৃষ্টান্তের প্রশ্নে। বুক চিরে বেরিয়ে এলো অবহেলা দীর্ঘশ্বাস। চোখগুলোতে ভিড় করলো যতনের নোনা জল। কণ্ঠ কেমন কেঁপে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠ নিয়ে দর্শিনী বলল, এই কথাটা কেউ জানে না দৃষ্টান্তদা। তুমিও কাউকে বলো না দয়া করে। গ্রামে এসেছি অনেক বাধা বিপত্তি পেরিয়ে। আমি চাই না আপাতত কেউ এই ঘটনাটা জানুক। দৃষ্টান্তের মনে সন্দেহের বীজ গাঢ় হলো। আনমনেই প্রশ্ন করল, তোর স্বামী জানে তো? না, সে এখন নতুন রঙে নিজেকে রাঙিয়ে নিচ্ছে। এটা জানার কোনো প্রয়োজন তার নেই। ধরতে পারো তাকে জানাবো না বলেই এতটা লুকাচুরি। দর্শিনী কথা থামিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো দৃষ্টান্তের দিকে। দৃষ্টান্ত বিপরীত পাশের বাসার জায়গাটাতে আরাম করে বসলো। একটা ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, তোর হাজবেন্ডের কি আবার বিয়ে টিয়ে হয়েছে নাকি? দৃষ্টান্তের প্রশ্নে আটকে উঠল দর্শিনী। কিভাবে বুঝে গেল দৃষ্টান্তদা? দৃষ্টান্তের প্রশ্নে মাথা নিচু হয়ে আসলো তার। মিনমিন কণ্ঠে বলল, হ্যাঁ, নতুন বিয়ে করেছে। আর কিচ্ছু জিজ্ঞেস করো না দৃষ্টান্তদা, দয়া করে। ঠিক আছে, আর কিচ্ছু জিজ্ঞেস করব না। তোর প্রেগনেন্সির কথা আর কেউ জানবে না। নির্দ্বিধায় বাড়ি ফিরতে পারিস। কয়েক মাস আমি তোর চেক আপ করবো। দর্শিনী কৃতজ্ঞতার হাসি দিল। ভাইয়ের ছেলের হাত ধরে বাড়ির দিকে রওনা দিল সে। সে চোখ বন্ধ করে দৃষ্টান্তকে বিশ্বাস করতে পারে। দৃষ্টান্ত আর যাই হোক বেইমানি করবে না, সেই ছোটবেলা থেকে দেখে আসছে। সবসময় স্নেহের হাত রেখেছে মাথায়। পিসি, তোমার গোপন কথা বলা শেষ? দৃষ্টির প্রশ্নে ধ্যান ভাঙে দর্শিনীর। মুচকি হেসে সে উত্তর দেয়, হ্যাঁ, শেষ আমার বাবা। ডাক্তারের সাথে তোমার কি গোপন কথা পিসি? দর্শিনী পড়ল মহা মুশকিলে। এই ছেলে প্রশ্নের পাহাড় নিয়ে বসেছে। সরকার বাড়িতে হইচই। এর মধ্যে বিকেলে বাড়ির বউ ঘুড়ি ওড়াতে ব্যস্ত। পাড়ার কিছু ছেলে মেয়েও যোগ দিয়েছে তার সাথে। মোহনা কেবল খেয়ে বিছানায় শরীর এলিয়ে দিয়েছে। তার শরীর ভীষণ ক্লান্ত। কতগুলো দিন পর আজ এত কাজ করলো। তার মনে নেই শেষ কবে সে রান্নাবান্না করেছিল। দর্শিনী আসার পরে সংসারের ধুলি পরিমাণ কাজও সে করেনি। আজ অনেকগুলো দিন, বা বলা যায় অনেকগুলো বছর পর কাজ করেছে। রান্নাঘর সামলিয়েছে। হঠাৎ হইচই শুনে মোহনার আরামে ভাটা পড়ল। বিরক্তিতে কুঁচকে এলো কপাল। এই সময় হইচই করছে কে? নতুন বউয়ের গলা পাওয়া যাচ্ছে না। মোহনা দ্রুত উঠে বসলো। নতুন বউটা তাকে শান্তি দিল না। ছুট লাগালো সে ছাদে। নড়বড়ে কোমর নিয়ে এমন ছোটাছুটি তার বিরক্ত লাগছে। ছাদে উঠে মোহনার চোখ ছানা ভরা। নতুন বউয়ের হাতে ঘুড়ির সুতো। মোহনা দ্রুত এগিয়ে গেল মায়ের কাছে। আশেপাশে ছাদগুলোতে মানুষের ভিড়। মোহনার লজ্জায় মাথা কাটা যায় অবস্থা। দ্রুত মায়ের সামনে গিয়ে খপ করে মায়ের হাত চেপে ধরল। ফিসফিসিয়ে বলল, বউ, কি করছো তুমি? তোমার না সেদিন বলেছি নতুন বউরা এসব করে না? বউদের কাজ সংসার সামলানো। মায়ের ধ্যান তখন পুরো আকাশ জুড়ে। ঘুড়িটা না আবার কাটা যায়। শাশুড়ির কথা শোনার সময় নেই তার। মোহনা বিরক্ত হলো, ছুটে গেল ছেলের কাছে। বউকে একমাত্র ছেলেই সোজা করতে পারবে। সিঁড়ি ডিঙিয়ে নিচে এসেই মোহনা হাঁক ছাড়ল, বাবু, বাবু, দেখে যা তোর বউ কি করছে, বাবু। বিপ্রতীপ তখন সবে পাড়া বেরিয়ে ঘরে এসেছে। মাকে চিল্লাতে দেখে সে হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হলো। ব্যতিব্রস্ত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে মা? মায়া আবার কি করেছে? মোহনা যেন জব্বর সুযোগ পেল বউয়ের নামে নালিশ করার। দ্রুত ছেলের কাছে এগিয়ে এলো, ন্যাকামি করে বলল, বাবু, তোর নতুন বউ ছাদে ঘুড়ি ওড়াচ্ছে। আমি কত নিষেধ করেছিলাম, শুনলই না।
পাড়া প্রতিবেশীরা মজা উড়াচ্ছে, তুই যা করার কর। বিপ্রদীপের মাথায় যেন কেউ বিনে পয়সার আগুন লাগিয়ে দিল। মেয়েটার সাথে প্রেম করার সময় তো এত দোষী মনে হয়নি, তবে মেয়েটা এমন কেন? এর একটা বিহিত করতেই হবে। বিপ্রদীপ ছুটল ছাদে বিহিত করার জন্য। এই সুতো ছাড়, আর ও বল্টু সুতো ছাড় তারা। বাকি কথা উচ্চারণ করতে পারল না মায়া। সাপাটে চড় পড়ল তার গালে। কিছুক্ষণের জন্য তার পৃথিবী যেন থমকে গেল। চারপাশের হইচই হঠাৎ করে নিশ্চুপতা গ্রাস করলো। সবাই যেন মাত্র ঘটে যাওয়া ঘটনাটা বিশ্লেষণ করতে ব্যস্ত। হলোটা কি? মায়া তার বাম গালে হাত দিয়ে সামনে দাঁড়ানো মানুষটার দিকে তাকালো। জামরাঙা টি শার্ট, শরীরে জড়ানো সুঠাম দেহি বিপ্রদীপ রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া হতবিহ্বল অবাক দৃষ্টিতে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলল, আপনি আমায় চড় মেরেছেন? বিপ্রদীপের তখন রাগে শরীর কাঁপছে। রক্ত লাল চক্ষু জোড়া নিয়ে দাঁত কিরমির করে বলল, হ্যাঁ আমি মেরেছি। ছাড়া গরুকে দু একগা না দিলে বসে আনা যায় না, তাই দিয়েছি। মায়া কতক্ষণ টলমলে দৃষ্টি নিয়ে বিপ্রদীপের দিকে তাকিয়ে রইল। মিনিট এক পেরুতেই পাশের ছাদগুলোর দিকে তাকালো। সবাই কেমন হাঁ করে ছাদের দিকে তাকিয়ে আছে। মায়ার দৃষ্টি গেল ছাদের সিঁড়িতে দাঁড়িয়ে থাকা শাশুড়ির দিকে, যার মুখে মুচকি হাসি। মায়া নিজের চোখের কোণে আঙুল দিয়ে চিকচিক করা জলটুকু মুছে ফেলল। হাতের লাটাইটা ছুঁড়ে মারল দূরে। বিকট শব্দ করে ভেঙে গেল কাঠের লাটাইটা। বিপ্রদীপও সেই শব্দে খানিকটা কেঁপে উঠল। মায়া কাঠের লাটাইটা ভাঙা একটা টুকরো কুড়িয়ে নিল। কেউ কিছু বুঝে ওঠার আগে ভাঙা টুকরোর কোণাটা দিয়ে শক্ত এক আঁচড় কাটল বিপ্রদীপের ডান হাতে। বিপ্রদীপ সাথে সাথে বিকট শব্দে চিৎকার করে উঠল। ফর্সা হাতখানায় লাল মোটা এক আঁচড় স্পষ্ট হয়ে ফুলে গেছে। মোহনা হাই হাই করে ছুটে এসে ছেলেটার হাতটা আঁকড়ে ধরল। মায়া বাঁকা হেসে মা ছেলের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, ছাড়া গরুও যে পাল্টা জবাব দিতে জানে সেটা দেখিয়ে দিলাম। আমি প্রিয়দর্শিনী না, আমি মায়া, শক্তের জম নরমের ছায়া। গটগট পায়ে ছাদ থেকে নেমে গেল মায়া। পাশের ছাদে দাঁড়ানো ছেলেটা মুচকি হাসলো। মায়াকে যে সবাই চিনতে পারে না। সারা গ্রাম ঘুরে সবে বাড়িতে পা রাখলো দর্শিনী আর দৃষ্ট। মৃত্যুঞ্জয় তাদের উঠোনে বসে আছে। মৃত্যুঞ্জয়কে দেখে সামান্য ভ্রু কুঁচকালো দর্শিনী। ছেলেটার কি আর কোনো কাজ নেই? সারাদিনই এই বাড়িতে পড়ে থাকে। দর্শিনীকে বাড়িতে প্রবেশ করতে দেখেই তার মা সরলা প্রশ্ন করলো, কোথায় ছিলি এতক্ষণ? দর্শিনী স্বাভাবিকভাবে উত্তর দিল, এই তো একটু গ্রামটা ঘুরে এলুম। এই পিসি, তুমি মিথ্যা বলো কেন? তুমি তো শুধু গ্রাম ঘুরোনি। দৃষ্টের কথায় হৃৎপিণ্ড ছলাৎ করে উঠে দর্শিনীর। উপস্থিত সবাই ভ্রু কুঁচকে তাকায় দর্শিনীর পানে। নিপা রান্নাঘরে ছিল। দৃষ্টের কথা শুনে ছুটে এসে গদগদ কণ্ঠে দৃষ্টকে প্রশ্ন করে, তাহলে তোমরা কোথায় গিয়েছিলে বাবা? আমরা তো ভালো ডাক্তারের বাড়ি গিয়েছিলাম। পিসি তো অনেকক্ষণ লাগিয়ে গোপন কথা বলেছে ডাক্তারের সাথে। বাড়ির উঠানে নিস্তব্ধ পরিবেশ। কিছুক্ষণ আগে দৃষ্টের বলা কথা যেন বিশ্বের সবচেয়ে বড় বোমার মতন ফেটেছে। নিপা ছিচি করে উঠে বলল, দেখেছেন তো মা, পরের ছেলের দোষ দিয়েছেন সংসার ভাঙার জন্য। আসল দোষী কে দেখুন। গ্রামে আসতে না আসতে আপনার মেয়ের বেলেল্লাপনা শুরু। ছি, তুমি এসব কি বলছো বৌদি? দৃষ্টের কথা শুনেই এসব বলছো? আমাকে তো আগে সবটা পরিষ্কার করে বলতে দিবে, তাই না? দর্শিনীর কথা থামতেই তার মা বিরাট এক চড় বসালো মেয়ের গালে। টলমলে দৃষ্টি নিয়ে বলল, নিজের সংসার তো খেয়েছিস, এখন আমার সংসারেও কি ফাটল ধরাতে চাচ্ছিস? মুখ পড়ি। মা বৌদির আচরণে ঘৃণায় দর্শিনীর শরীর রি করে উঠল। বিষাদে ভরে উঠল হৃদয়। বৌদি না হয় বলেছে কারণ সে পরের মেয়ে, কিন্তু মা তো নিজের মানুষ। মা কিভাবে পারলো এটা বলতে? আপনারা ছোট্ট একটা বাচ্চার কথায় এত কিছু বলছেন, অথচ যে মানুষটা বিশ্লেষণ করতে চাইছে তার কথাটাও শোনার চেষ্টা করছেন। অদ্ভুত। মৃত্যুঞ্জয়ের কথায় দর্শিনীর চোখের জল আহ্লাদ পেল যেন। দর্শিনীর তাচ্ছিল্য হেসে মৃত্যুঞ্জয়ের দিকে তাকিয়ে বলল, বুঝলেন, মেয়ে হলো সংসারের সবচেয়ে বড় বোঝা। আর সে মেয়ে যদি হয় সংসার ভাঙা, তাহলে তো কথাই নেই। নিজের মাই যেখানে জ্বালা জ্বালা ভাবে, সেখানে অন্য কারোর কথা বাদই দেন। মেয়ের কথা সরলার অন্তর আত্মা কাঁপল। নেতিয়ে গেল তার উত্তপ্ত রাগ। প্রতাপ সাহা এগিয়ে আসলেন। মেয়ের মাথায় আদুরে স্পর্শ করলেন। মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, কষ্ট নিও না মনে মা, এ বাড়ি তোমার। এখানে কারো সাধ্য নেই তোমাকে পর করার। তোমার যেখানে ইচ্ছে হবে তুমি যাবে। তোমার কাউকে জবাবদিহিতাও করার দরকার নেই। আমি বিশ্বাস করি তোমায়। আর কেউ কি ভাবলো না ভাবলো সেটা তোমার দেখতে হবে না। প্রিয়দর্শিনী জড়িয়ে ধরল বাবাকে।
চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ল অশ্রুকণা। কণ্ঠ খানিকটা কেঁপে উঠল। অপরাধী কণ্ঠে সে বলে উঠল, বাবা, আমি দৃষ্টান্ত দায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। তুমি তো জানো দাদার সাথে ছোটবেলা থেকেই আমার কত ভালো সম্পর্ক। আমার মনে কোনো পাপ নেই বাবা। দৃষ্টের বলা কথাটা এবার পরিষ্কার হলো সবার কাছে। নিপার এতক্ষণের ঝলমলে মুখখানা চুপসে গেল। মৃত্যুঞ্জয় অবাক কণ্ঠে বলল, দৃষ্টান্তের কাছে গিয়েছিলেন? এটা প্রথমেই বলে দিতেন। আপনার মা বৌদি তাহলে আর খারাপ কিছু ভাবার সুযোগই পেত না। ভাগ্যিস তখন বলিনি, না হয় নিজের লোকেদের মনের খবর জানতে পারতাম। দর্শিনীর কণ্ঠে তাচ্ছিল্য ভাব। নিধি এবার এগিয়ে এলো। নিজের ছেলের কান টেনে ধরে শাসনের স্বরে বলল, এই ছেলের কথায় নিপা তুই নাচছিস? জানিস না ও অর্ধেক কথা বলে আর অর্ধেক পেটে রাখে? আর মা, আপনিও নিজের মেয়ের উপর একটু ভরসা রাখুন। আমার যখন বিয়ে হলো তখন প্রিয় ছিল 12-13 বছরের ছোট্ট পাখি। তাকে নিজের হাতে বড় করলাম। এখন আমাকে কেউ গলা কেটেও যদি প্রিয়র নামে কিছু বলে তবুও আমি বিশ্বাস করব না, কারণ আমার নিজের লালন পালনের উপর ভরসা আছে। আর আপনি তোর মা, আপনি কিভাবে বারবার নিপার কথা শুনে ওকে অবিশ্বাস করেন? বলিহারি যাই পারেনও বটে। মেয়েটা আসছে আজকে, এ অবধি 2টা চর খেয়েও ফেলেছে। শ্বশুর বাড়ি ছেড়ে একটু ভালোভাবে বাঁচার জন্য বাবার বাড়ি এসেছে, আর সেই বাবার বাড়ি কিনা ওর কাল হয়ে দাঁড়িয়েছে। মা না বুঝলে কে বুঝবে? নিপা এবার আমতা আমতা করা শুরু করলো। আমতা আমতা করেই বলল, দৃষ্ট যেভাবে বলেছিল যে কেউই তো খারাপ ভাববে বর্দি, তাই আমিও ভেবেছি। থাক, তুই আর কথাই বলিস না ছোট যা। তোরও তো বিয়ে হয়েছে 7-8 বছর হলো। এত বছর যাবৎ প্রিয়কে দেখছিস, এখনো চিনতে পারলি না? খালি উস্কানি দেওয়ার তালে থাকিস। নিধির কথায় চুপ হলো নিপা। সরলাও আর কিছু বলল না। নিধি এবার ধীর পায়ে দর্শিনীর সামনে গিয়ে দাঁড়ালো। আদুরে কণ্ঠে বলল, অনেক হয়েছে কান্নাকাটি, এবার ঘরে চল। তোর জন্য যে হাত পুড়িয়ে রান্না করলাম, একটু খেয়ে দেখলি না? খালি টোটো করে ঘোরার তালে থাকিস। এখন মাছের মাথাটা চেয়ে তোর আশায় বসে আছে, জানিস? চল খেতে, খাবার খেয়ে ঘুম দিবি। তোর জন্য তোর এই বড় বৌদিই যথেষ্ট। আমার মেয়ে আমার কাছে থাকবে, আর কেউ কিছু বলুক একদম শুনিয়ে দিব। দর্শিনী জড়িয়ে ধরল তার বৌদিকে। বড় বৌদি যত্নের হাত বুলিয়ে দিল সারা অঙ্গে। মৃত্যুঞ্জয় অপলক চেয়ে রইল দর্শিনীর দিকে। এই নারীতে সে যেভাবে আটকে গিয়েছে আর ফেরত যাওয়ার উপায় নেই। এখন কেবল দেখতে হবে তার ভাগ্যে কি আছে। তোমার সাথে তো আমার প্রণয়ের বিয়ে, তবে এত অশান্তি কেন করছো সংসারে? নিজের হাতে বরফ ডলতে ডলতে বিপ্রতীপ মায়াকে প্রশ্ন করিল। মায়া চুল আঁচড়ানোতে মনোনিবেশ করে মুচকি হেসে বলল, তোমার সাথেও তো আমার প্রণয়ের বিয়ে স্বামী। তবে কেন বলনি ঘরে সতীন আছে? মায়ার প্রশ্নে থতমত খেয়ে গেল বিপ্রতীপ। তার হাত ফসকে বরফের টুকরোটা নিচে পড়ে গেল। আমতা আমতা করে বলল, আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম তুমি যদি এটা জেনে আমাকে ছেড়ে দাও। বিপ্রতীপের কথায় মায়া মুচকি হাসল। বাঁকা হাসি ঝুলিয়েই বলল, আর আমি কষ্ট পেয়েছি? তুমি ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও আমাকে প্রেমের জালে ফাঁসিয়েছ। তুমি তোমার সেই স্ত্রীর প্রতিও তো অবিচার করেছ। মায়ের কথায় টনক নড়ল বিপ্রতীপের। হঠাৎ করেই দর্শিনীর শূন্যতা গ্রাস করল তার অন্তরে। তার মস্তিষ্ক জানান দিল অবিচারের কথা। সত্যি তো, সে তো ঠকিয়েছে দর্শিনীকে। মায়ার রূপে মুগ্ধ হয়ে সে তো অন্যায়ই করছিল। মায়া বিপ্রতীপকে চুপ থাকতে দেখে বাঁকা হাসল। বিপ্রতীপের সামনে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, তুমি আর তোমার মা যে অন্যায় করছো তার ক্ষমা নেই স্বামী। খাবার খাওয়ার সময় কেউ কান্না করে? কি রে বাবা, এমন কাজ কেউ করে? তোমার কান্না কিসের এত? নিধির কথায় দর্শিনী চোখের জলটা মুছে নিল। ভাতের থালায় হাত দিতেই আবারও ডুকরে কেঁদে উঠল সে। প্রতাপ সাহা এবার মোড়া থেকে উঠে এলেন। মেয়ের পাশে বসে আদুরে কণ্ঠে বললেন, কাঁদছো কেন মা? তোমার বৌদি তোমার জন্য কত শখ করে রান্না করেছে। খাবার কি পছন্দ হয়নি মা? দর্শিনী বাবাকে জড়িয়ে ধরল। ক্রন্দনরত কণ্ঠে বলল, জানো বাবা, কতদিন পরে আমি এভাবে খেতে বসলাম। এতদিন কেবল বেঁচে থাকার জন্য খেয়েছি। প্রতিদিন খেতে বসতাম আর মনে হতো বিষ ভক্ষণ করছি। কেউ আমায় আদর করে খাওয়ায়নি বাবা।
কতদিন এমন সাজিয়ে কেউ খাবার দেয় না আমায়। আমাকে ওরা তিলে তিলে মেরে ফেলেছে বাবা, একবারে নিঃশেষ করে দিয়েছে। ওরা আমায় বাঁচতে দিচ্ছিল না বাবা। বাবা গো, কি ভীষণ যন্ত্রণা ভালোবাসায়। আগে জানলে এই ভুলে পা বাড়াতাম না। বেঁচে থেকে মরে যাওয়াটা কত যে কষ্টের বাবা। জানো বাবা, একটা গানের লাইন বোধহয় আমার জন্যই সৃষ্টি হয়েছে। এরা সুখের লাগি চাই প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। আমার জীবনে এই লাইনটা প্রতি অক্ষরে অক্ষরে সত্যি। মা আমায় এখন চড়-থাপ্পড় দিলেও আমার খারাপ লাগে না। এই মা আমায় কত নিষেধ করেছিল সে ঘরে পাঠাবে না। জোর করেই নিজের কপাল পুড়িয়েছিলাম গো বাবা। কি ভীষণ যন্ত্রণা। ভালোবাসার মানুষগুলো এমন বিশ্বাসঘাতক কেন হয় বাবা? তারা জানে না তাদের বিশ্বাসঘাতকতা মেরে দেয় কাউকে। বাবা গো, মানুষ এত পাষাণ কেমন করে হয়? দর্শিনীর কণ্ঠে নীরব অভিযোগ শুনে কেঁদে ওঠে বাবার প্রাণ। নিধি ছুটে এসে জড়িয়ে ধরে ননদকে, মুছিয়ে দেয় অশ্রুকণা। ধমকে বলে ওঠে, একটা চড় দিব। খাবারের সময় এত কথা কেন বলিস? চুপ করে খা, তুই বাঁচবি, ভালোভাবেই বাঁচবি। আর ওই নরকে তোরে পাঠাবো না আমরা। প্রিয়দর্শিনীর কান্না বন্ধ হয় না। কতদিন পর অভিযোগ করার সুযোগ পেল সে। এতদিন তো মরার মতো বেঁচে ছিল। এটাকে কি আর বেঁচে থাকা বলে? তাদের কথোপকথনের মাঝে মাংসের বাটিটা নিয়ে ঘরে হাজির হয় নিপা। দর্শিনীর থালায় কয়েক টুকরো মাংস দিয়ে গদগদ কণ্ঠে বলে, তুমি কেঁদো না, ভালো মতন খাও। ও ঘর জাতের ছিল না, তাই কষ্ট পেয়েছ। এবার আমরা দেখে শুনে তোমায় বিয়ে দিব।